Hello everyone, welcome to my channel Dada's Physics. So last video te আমরা অলরেডি কুলম্বস ল নিয়ে ডিসকাস করেছিলাম এবং গ্র্যাভিটেশন ল এর সঙ্গে কুলম্বস ল এর কম্প্যারিজন করেছিলাম। ঠিক আছে, তো সেখানে একটা ডাউট তোমাদের ছিল, তোমাদের মধ্যে একজন কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে কুলম্বস ল এর ভেক্টর ফর্মটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে অ্যান্ড সেই কনফিউশনটা আগে ক্লিয়ার করি। থ্যাংক ইউ ফর কমেন্ট, ওকে, যে কমেন্ট করেছো থ্যাংক ইউ তাকে। অ্যান্ড আজকে আমরা সেই কনসেপ্টটাকে একটুখানি ক্লিয়ার করে নেবো। এখানে এক জায়গায় অনেক কিছু বলা হয়েছিল, এটা তাই জন্য বুঝতে বেশি অসুবিধা হয়েছে জিনিসটাকে। ঠিক আছে, তাই আমি আজকে সেপারেটলি ভেক্টর ফর্মটাকে একটু ঠিকভাবে বোঝাবো। ঠিক আছে, এখানে এই যে R12 R21 এই ডিরেকশনটা নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, সরি ফর দ্যাট। অ্যান্ড আজকে জিনিসটাকে ক্লিয়ার করে নেবো এবং এখানে একটা নিউমেরিক্যাল করেছিলাম, এই নিউমেরিক্যালটাতে জিনিসটা অনেকটা ক্লিয়ার করবার চেষ্টা করা হয়েছিল, বাট তাতেও তোমাদের ক্লিয়ার হয়নি। ইটস ওকে, আমরা এখান থেকে বোঝবার চেষ্টা করব যে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ওকে, লেটস স্টার্ট। অ্যান্ড ডেফিনেটলি থ্যাংক ইউ ফর কমেন্ট। ওকে, এভাবে কমেন্ট করতে থাকো অ্যান্ড কোনো রকম কোনো ডাউট থাকলে সেটা ডেফিনেটলি আমি ক্লিয়ার করবার চেষ্টা করব অ্যান্ড তোমরা সঙ্গে থেকো। ওকে, সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে অরিজিন। ওকে, এই পয়েন্টটা হচ্ছে অরিজিন। এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে নিই একটুখানি, এক মিনিট। হ্যাঁ, এইটা হচ্ছে অরিজিন, ও পয়েন্ট। এইখানে যে চার্জটা আছে সেই চার্জটা হচ্ছে Q1, ঠিক আছে, আর এই পয়েন্টে যে চার্জটা আছে সেই চার্জটা হয়ে যাচ্ছে Q2। ওকে, এবার এই Q1 এর যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে R1 ভেক্টর, আর Q2 এর যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে R2 ভেক্টর। ওকে, তাহলে দুটো পজিশন ভেক্টর আমরা এখানে পেয়ে গেলাম। এবার এখানে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে ফোর্স অন Q2, মানে Q2 এর উপরে Q1 কি ফোর্স দিচ্ছে। ঠিক আছে, আগে এখানে মেনশন করে দিচ্ছি জিনিসটাকে যে ফোর্স অন Q2 বাই Q1। ওকে, এইটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এরকম ভাবে F21 ভেক্টর, এইভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইডেড বাই এই যে ডিস্টেন্সটা, এটা আমরা দেখো ডিসপ্লেসমেন্ট মেথডে আমরা জিনিসটাকে লিখবো। এখানে এখানে Q1 থেকে Q2 এর ডিরেকশনে যে ভেক্টরটা আছে, এখানে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে তোমরা ট্রায়াঙ্গেল রুল যদি ইউজ করো তাহলে দেখতেই পাচ্ছ এই যে ভেক্টরটা হবে, এই ভেক্টরটা হয়ে যাবে R2 মাইনাস R1 ভেক্টর, যেটা Q1 থেকে Q2 এর দিকে। ওকে, Q1 থেকে Q2 এর দিকে। আর এটার আমি যেটা নাম দেবো সেটা হবে R21 ভেক্টর, সেটাকে আমরা নাম দিয়ে দেবো R21 ভেক্টর। এখানে R21 কিউব হয়ে যাবে ইন্টু R21 ভেক্টর। তাহলে R2 মাইনাস R1 ইজ ইকুয়াল টু R21 ভেক্টর। এই জিনিসটা হচ্ছে এই ভেক্টরটার নাম, যেটা ডিরেকশনটা কোন দিকে, যেটা ডিরেকশন Q1 থেকে Q2 এর দিকে। মানে ব্যাপারটা এরকম ভাবে ধরা হচ্ছে যে ফোর্স অন Q2 বাই Q1। ওকে, এভাবে বোঝানো হচ্ছে। মানে তুমি ধরতে পারো যে তুমি যদি Q2 এ বসে থাকো, ঠিক আছে, Q1 এ কেউ ফোর্স দিচ্ছে। ওকে, তাহলে তুমি ফোর্সটা কোন ডিরেকশনে পাবে, এই ডিরেকশনে ফোর্সটা পাবে। তো মানে Q2 এ তুমি এক্সপেরিয়েন্স করছো। ওকে, তখন তোমার ডিরেকশনে তুমি যেদিকে আছো সেই দিকেই তুমি ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে, তাই তো। তো সেইটাকে R21 ভেক্টর বলে আমি ডিরেকশন দিচ্ছি। ওকে, তো ডিরেকশনটা এখানে বেশ ইম্পর্টেন্ট। নোমেনক্লেচার আমি R21 করছি সেটাকে, এবং F21 করছি এই ফোর্সটাকে। ওকে, তো সিমিলারলি আমার এখানে যদি এবার আমি এটাকে রিপ্রেজেন্ট করি যে ফোর্স অন Q1 বাই Q2, ফোর্স অন Q1 বাই Q2, এইটা যদি করি তাহলে তখন যে ফোর্সটা হয়ে যাবে সেটা হচ্ছে F12, ফোর্স অন Q1 বাই Q2, F12 এটা K কনস্ট্যান্ট, এটা ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই এখানে R12 কিউব R12 ভেক্টর ইন্টু R12 ভেক্টর। তাহলে R12 ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে, মানে এইবার অবজারভার এখানে তুমি বসে আছো, তোমার উপরে Q2 ফোর্স দিচ্ছে এবং কোন দিকে ফোর্স দেবে, সে নিশ্চয়ই এই ডিরেকশনটাতে ফোর্স দেবে। ঠিক আছে, তাহলে R21 যেমন ওই রকম ওই ডিরেকশনে হলো, সেরকম R12 এর ডিরেকশনটা হয়ে গেল এরকম, আর সেখানে R12 ভেক্টর সমান হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে R1
মাইনাস R2 ভেক্টর। ওকে, এই দুটো জিনিস আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আগের দিন এটাকে যখন বলা হয়েছে এক জায়গায় অনেক কিছু ছিল, তাই বোঝাতে একটু অসুবিধা হয়েছে, তার সেই জন্য বুঝতে অসুবিধা হয়েছে। তো এখানে যে ডিরেকশনটা সেটা ভালো করে দেখে নাও। এখানে তাহলে Q1 থেকে Q2 এর দিকে ডিরেকশনটা হচ্ছে R21 ভেক্টর। ওকে, মানে Q1 Q2 এর উপরে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে F21 ভেক্টর, আর Q1 এর উপর Q2 যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে F12 ভেক্টর। ওকে, আর তার করসপন্ডিং যে ভেক্টরটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে R12, এবং তার ডিরেকশনটা কোনটা? তার ডিরেকশন হচ্ছে Q2 থেকে Q1 এর দিকে। ওকে, তাহলে এবার এই যে দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, ইকুয়েশন 1 আর এই যে এটাকে যদি আমরা ইকুয়েশন 2 বলি, এই দুটো ইকুয়েশন থেকে আমি R12 ভেক্টর সমান কি পেয়েছি? R12 ভেক্টর সমান পাওয়া গেছে R1 মাইনাস R2 ভেক্টর। ঠিক আছে, আর সিমিলারলি R21 ভেক্টর সমান পাওয়া গেছে R2 মাইনাস R1 ভেক্টর। ওকে, এই দুটো থেকে এটাকে যদি আমি 3 নম্বর ইকুয়েশন আর এটাকে 4 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে আমি এই দুটো ইকুয়েশন থেকে এটা কনক্লুড করতে পারবো যে R21 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ R12 ভেক্টর। ওকে, এটা যেমন পাবো, সিমিলারলি ম্যাগনিটিউডের দিক থেকে R21 ইজ ইকুয়াল টু R12 হবে, ম্যাগনিটিউডটা দুটোরই সেম হবে। তাহলে এই যে দুটো কনক্লুশন, ঠিক আছে, এই দুটো কনক্লুশনকে আমি 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনে যদি পুট করি এই দুটো কনক্লুশনকে, তাহলে আমরা কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো F12 ভেক্টর এটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21 ভেক্টর, অর তোমরা লিখতে পারো F21 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ F12 ভেক্টর। তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম, এইটাকে আমরা এখান থেকে আমরা এটা বলতে চাইছি যে অ্যাকশন ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন। এবার অ্যাকশন ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন, তোমরা যেটাকে অ্যাকশন ধরবে, যদি ফোর্স অন Q1 বাই Q2 মানে ফোর্স অন Q1 বাই Q2 মানে F12 ভেক্টরকে যদি অ্যাকশন বলে দাও, তাহলে F21 কে আমাকে রিঅ্যাকশন বলতে হবে। আর যদি অন্যটাকে অ্যাকশন বলো, মানে F21 কে যদি অ্যাকশন বলো, তাহলে F12 কে আমাকে রিঅ্যাকশন বলতে হবে। বেসিক্যালি নিউটনস থার্ড ল এখানে হোল্ড করছে, এইটা এই ইকুয়েশন গুলো থেকে আমাদেরকে ভেরিফাই করার ছিল, সেটাকে আমরা এখানে ভেরিফাই করলাম। এবং এই রিলেটেড একটা নিউমেরিক্যাল তোমাদেরকে আমি দিচ্ছি আবার, হ্যাঁ, এন্ড সেই নিউমেরিক্যালটা আমি এক্সপ্লেন করবার চেষ্টা করছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। ওকে, চলো দেখো, এখানে আমরা দুটো চার্জ কনসিডার করে নিচ্ছি, যে একটা চার্জ হচ্ছে Q1 is equal to 2 কুলম। ওকে, আর Q2 is equal to 5 কুলম। ওকে, এখানে Q1 এর যে পজিশন মানে R1 যে ভেক্টরটা, ঠিক আছে, সেই R1 ভেক্টরের যে ভ্যালু, সেই ভ্যালুটা আমি নিয়ে নিলাম I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস K ক্যাপ। ওকে, আর R2 এর যে ভেক্টরটা সেটার পজিশন আমি নিলাম I ক্যাপ মাইনাস J ক্যাপ প্লাস K ক্যাপ। বুঝতে সুবিধার জন্য আমি একটুখানি সহজ নিলাম এখানে। তাহলে এবার আগের স্লাইডটা থেকে একদম মিলিয়ে 1 বাই 1 জিনিসটাকে মিলিয়ে করব। F21 ফোর্সটাকে আমরা প্রথমেই বার করছি। ওকে, তাহলে F21 যে ফোর্সটা হবে, F21 ফোর্সটার ডিরেকশনে F21 যে ফোর্সটা আছে সেটা ইজ ইকুয়াল টু K ইনটু চার্জ Q1 ইনটু Q2 মানে উপরে হয়ে যাচ্ছে 10 ডিভাইডেড বাই R21 ভেক্টর তার কিউব। ওকে, তাহলে আগে আমাকে R21 ভেক্টরটাকে আমাকে বার করতে হবে যে R21 ভেক্টরটা আসলে কত। R21 ভেক্টর মানে হচ্ছে R2 মাইনাস R1 ভেক্টর। তাহলে R2 থেকে R1 ভেক্টরকে মাইনাস করো, R2 এর ভেক্টর যেটা দেওয়া আছে সেখান থেকে R1 ভেক্টরকে মাইনাস করো, কি আসবে? মাইনাস 2J ক্যাপ আসবে। সিম্পলি I ক্যাপ আর K ক্যাপ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস 2J ক্যাপ আসবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে না এখানে R21 কিউব আছে, তার মানে R21 এর যে ম্যাগনিটিউডটা কত? ম্যাগনিটিউড হচ্ছে 2, 2 এর কিউব 8 আসছে, আর সাথে এখানে R21 ভেক্টর মানে হচ্ছে মাইনাস 2J ক্যাপ ওকে, এখানে এবার F12 ফোর্সটাকে আমরা ক্যালকুলেট করব। F12 ফোর্স K Q1 ইন Q2 মানে 2 into 5, এখানে আমার 10 চলে আসছে, ডিভাইডেড বাই ম্যাগনিটিউড তো আগের মতনই থাকবে 8। ওকে, এবার আমরা যেটা বার করি সেটা হচ্ছে R12 ভেক্টর। R12 মানে হচ্ছে R1 মাইনাস R2 ভেক্টর। ওকে, R1 ভেক্টর থেকে R2 ভেক্টরকে যদি আমরা মাইনাস করি, তার মানে আমরা কি পাবো? তখন আমরা পেয়ে যাবো প্লাস 2J ক্যাপ। তাহলে এখানে আমরা যদি করি ওই R12 ভেক্টরটাকে, তাহলে এখানে আমরা পেয়ে যাবো প্লাস 2J ক্যাপ। তাহলে এবার দেখো এই যে দুটো এক্সপ্রেশন F21 আর F12 এদের মধ্যে খুব সুন্দরভাবে একটা রিলেশন এস্টাবলিশড হয়ে যাচ্ছে। রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি যে F21 ভেক্টর আছে, F21 ভেক্টর আছে যেটা, সেটা ইজ ইকুয়াল টু মাইনাস অফ F12 ভেক্টর।
ওকে মাইনাস অফ f12 ভেক্টর এই ডিরেকশনটা এই জিনিসটা মেইনটেইন হচ্ছে, তার মানে নিউটনস থার্ড ল এখানে হোল্ড করে যাচ্ছে। আমরা নিউমেরিক্যাল সাহায্যে জিনিসটাকে একটুখানি ভেরিফাই করলাম। ওকে আই থিঙ্ক এখন তোমাদের ভেক্টর ফর্ম অফ কুলম্বস লটা ক্লিয়ার হয়েছে এন্ড সেটা নিউটনস থার্ড লকে ফলো করে চলছে, এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে চলো এবার আমরা কুলম্বস লকে ইউজ করে বেশ কিছু নিউমেরিক্যাল করব। আগের দিন আমরা কুলম্বস ল আর গ্র্যাভিটেশন ল এর কম্পারিজনের জন্য একটা নিউমেরিক্যাল করেছিলাম। এই নিউমেরিক্যালটা সেখানে কুলম্বস ল আর গ্র্যাভিটেশন ল এর মধ্যে কম্পারিজন করে আমরা এটা বুঝতে পারলাম যে ইয়েস কুলম্বস ল এর মাচ স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশন ল। হ্যাঁ, আরো কিছু সিমিলারিটি ছিল কুলম্বস ল এর সঙ্গে, আর কিছু সিমিলারিটিও ছিল কুলম্বস ল এর সঙ্গে গ্র্যাভিটেশনের। কুলম্ব ফোর্স আর গ্র্যাভিটেশনের মধ্যে সবথেকে বড় সিমিলারিটি যেটা, সেটা হচ্ছে বোথ আর কনজারভেটিভ ফোর্স, দুটোই সংরক্ষী বল। ওকে, কুলম্বীয় বল যেটা এবং গ্র্যাভিটেশন ফোর্স যেটা, দুটোই সংরক্ষী বল। ওকে, কনজারভেটিভ ফোর্স। ওকে, আর এর সাথে সাথে আমরা আরো কিছু জিনিস বলতে পারবো, কিছু ডিসিমিলারিটিস আছে, যেমন কুলম্বস লটা মিডিয়াম ডিপেন্ডেন্ট, গ্র্যাভিটেশন ল ইজ নট মিডিয়াম ডিপেন্ডেন্ট। কুলম্বস ল চার্জ ডিপেন্ডেন্ট, গ্র্যাভিটেশন ল ইজ মাস ডিপেন্ডেন্ট। ওকে, আর সিমিলারিটি আর কি বলবো, দুটোই 1/r², মানে ইনভার্স স্কোয়ারের সঙ্গে ইনভার্স স্কোয়ারের উপর রিলেটেড। ওকে, আর এই দুটো টাইপের ফোর্স, কুলম্ব ফোর্স বলো এন্ড গ্র্যাভিটেশন ফোর্স বলো, বোথ আর সেন্ট্রাল ফোর্স। ওকে, তো সিমিলারিটি এন্ড ডিসিমিলারিটিজ এর কথা যদি বলি, তাহলে এখানে ডিসিমিলারিটিজ একটা তো এখানে হয়েই যাচ্ছে, ঠিক আছে? আর এখানে সিমিলারিটিজটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। সিমিলারিটিজটা কি? সিমিলারিটিটা হচ্ছে কুলম্বস ল আর গ্র্যাভিটেশন ল দুটোই সেন্ট্রাল ফোর্স, দুটোই কনজারভেটিভ ফোর্স। ওকে, এতটুকু আমরা বলতে পারি। এবং এই দুটো যেহেতু কনজারভেটিভ ফোর্স, দুটো কেসে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হোল্ড করে। ওকে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দুটো কেসে হোল্ড করে। নিউটনস থার্ড ল, দুটো লই কি নিউটনস থার্ড লকে ফলো করে। ওকে, সো এই সমস্ত হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে আসবো কুলম্বস ল এর একটা সুন্দর অ্যাপ্লিকেশন বেসড একটা কোশ্চেন, খুব সুন্দর এখানে দেওয়া রয়েছে। বলছে 3 equal charges, okay, 3 equal charges which have magnitude of 2 into 10 to the minus 6 coulomb or 2 microcoulomb তোমরা এখানে বলতে পারো, are placed at 3 corners of a right angle triangle of side 3 cm, 4 cm and 5 cm. Okay, find the force on charge at right angle corner, মানে এখানে a পয়েন্টে আমাকে ফোর্সটা বার করতে বলা হয়েছে। তো এখানে যদি তোমরা ট্রায়াঙ্গেলটাকে একটুখানি ট্রায়াঙ্গেলের উপর যে ফোর্সগুলো আছে, ফোর্সগুলোকে যদি একটুখানি এক্সপ্লেন করবার চেষ্টা করো। বি পয়েন্টে আমাদের এখানে কত বলেছে, প্রত্যেকটা পয়েন্টে সেম চার্জ আছে। ওকে, ইকুয়াল চার্জ। এখানেও কিউ যদি চার্জ থাকে, এটাতেও কিউ চার্জ আছে, এটাতেও কিউ চার্জ আছে, আর সবাই পজিটিভ। তাহলে এই বি পয়েন্ট যার সবসময়, এখানে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে নিউমেরিক্যালি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই ডিরেকশন অ্যানালাইসিস করতে। ওকে, ডিরেকশন অ্যানালাইসিস করার জন্য তোমাদের একটা প্রবলেম হতে পারে, সবসময় যে পয়েন্টে ফোর্স তোমাকে ক্যালকুলেট করতে বলবে, যে পয়েন্টে ফোর্স ক্যালকুলেট করতে বলবে সেই পয়েন্টে ডিরেকশন অ্যানালাইসিস করবে। ওকে, যে পয়েন্টে ফোর্স ক্যালকুলেট করবে, এখানে কোন পয়েন্টে ফোর্স ক্যালকুলেট করতে বলেছে, এ পয়েন্টে। ওকে, তাহলে এ পয়েন্টে যদি ফোর্স ক্যালকুলেট করতে বলে, তাহলে এ পয়েন্টেই আমি ডিরেকশন অ্যানালাইসিসটা করব, যে ওই পয়েন্টে যদি তুমি একটা চার্জ থাকো, বা তুমি এরকম ভাবে বলতে পারো যে এ পয়েন্টে তুই একটা চার্জ নিয়ে বসে আছিস। ওকে, ঠিক আছে, এবার সেই চার্জটা নিয়ে তুই কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবি সেরকম ভাবে জিনিসটাকে ভাবতে পারিস। ওকে, তো ব্যাপারটা কি রকম, এ পয়েন্টে যদি তুই বসে থাকিস, তাহলে এই প্লাস কিউ চার্জ বি পয়েন্টে থাকা, সে তোকে কোন দিকে ফোর্স দেবে, একটা ফোর্স তো এইদিকে হয়ে গেল F1 যেটা ডিরেকশন দেওয়া রয়েছে। ওকে, সি পয়েন্টে যে আছে সেও আমাকে এইদিকেই ঠেলবে। ওকে, এবং এই যে দুটো ফোর্স আছে, এই দুটো ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখানে আমি দুটো ফোর্সকে যদি F1 এবং F2 এটা বলে রিপ্রেজেন্ট করি, তাহলে খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো কে এখানে চার্জ ইনটু চার্জ মানে কিউ স্কয়ার ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার। যদি আমি সি পয়েন্টের কথা যদি বলি, F1 এর জন্য বি পয়েন্টটাকে নিয়েছি, তাহলে বি থেকে এ এর যে ডিসটেন্স আছে, বি থেকে এ এর ডিসটেন্সটা 4 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে সেন্টিমিটারকে আমি এখানে মিটারে করে নেব, 4 into 10 to the power minus 2, এটার স্কোয়ার করে দাও। ওকে, এটা স্কোয়ার করে দিলে আমি F1 এর ভ্যালু পেয়ে যাবো, আর কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে ডিসটেন্স স্কোয়ার হচ্ছে 3 into 10 to the power minus 2, এটার স্কোয়ার। এই দুটো করে দিলে আমি F1 আর F2 এই দুটোরই ভ্যালু পেয়ে যাবো। ওকে, এবার দেখো F1 আর F2 এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে রেজাল্টেন্ট যে ফোর্স আমরা ক্যালকুলেট করব, এখানে ভেক্টর রেজাল্টেন্টের ফর্মুলা আমরা ইউজ করব, যে দুটো ফোর্স যদি পারপেন্ডিকুলার উইথ ইচ আদার থাকে, তাহলে এদের যে রেজাল্টেন্ট হয় সেটা কি হয়, সেটা হয় F1 এর স্কয়ার প্লাস F2 এর স্কয়ার। ওকে, তোমরা F1 এর স্কয়ার F2 স্কয়ার এখানে পুট করবে, তোমরা ইজিলি F রেজাল্টেন্ট বা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা পেয়ে যাবে। এখানে K এর ভ্যালু কত, K এর ভ্যালু হচ্ছে 9 into 10 to the power 9। এটা ইন SI ইউনিট, আগের দিন SI ইউনিট তোমাকে বলে দিয়েছিলাম। ঠিক আছে,
যে এখানে এসআই ইউনিটটা কি হবে, বা যদি মনে না থাকে আমি আরেকবার মনে করে দিচ্ছি। দেখো জাস্ট সাইড চেঞ্জ করো মেন্টালি, এখানে ফোর্স আছে কে টা একদিকে, বাকি সবাই কিছু চেঞ্জ করে, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার ডিভাইডেড বাই চার্জ স্কয়ার হয়ে যাবে। তাহলে ইউনিটটা কি হয়ে যাবে, ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার দ্যাট ইজ মিটার স্কয়ার ডিভাইডেড বাই চার্জ স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। ওকে, এইটা হয়ে যাচ্ছে এর ইউনিট, সরি এর এসআই ইউনিট। ওকে, তো এই যে কে এর ভ্যালুটা সেটা তোমরা এখানে পুট করে দিতে পারবো, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার করে করে এখানে ম্যাগনিটিউডটা পেয়ে যাবে। এবার তোমাদের এখানে নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, দেন এর ডিরেকশনও তোমাকে বলতে হবে। এর ডিরেকশন যদি বলতে হয় তাহলে আমি এখানে tan phi ক্যালকুলেট করব, এবং tan phi সমান কি হবে, tan phi সমান হয়ে যাবে f2 ডিভাইডেড বাই f1। ওকে, f2 ডিভাইডেড বাই f1 আমরা করব, f2 ডিভাইডেড বাই f1 যদি করি তার মানে ব্যাপারটা কি রকম হয়ে যাচ্ছে, তার মানে এখানে এই ফাই অ্যাঙ্গেলটা ফাই উইথ BA, ওকে, BA এর সাথে ফাই অ্যাঙ্গেল নিচ্ছি। যদি এবার প্রশ্ন এটা তোমাদের মাথায় এসেছে যে কিভাবে সেটা হলো, অ্যাকচুয়ালি কি করলাম দেখো, এখানে f2 টা আছে না, এখানে যে পার্টটা তৈরি হচ্ছে একটা এরকম ভাবে f1 টা কাজ করছে, এরকম ভাবে f1 টা কাজ করছে, আর সাথে এইদিকে f2 টা কাজ করছে। তাহলে আমি যদি এইখানে একটা এরকম ভাবে f2 এর প্যারালাল এইখানে ড্র করে নিই, যে এই হয়ে গেল f2, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা এরকম ভাবে কাজ করবে। ওকে, রেজাল্টেন্ট তাহলে এটা হয়ে গেল ফাই, তাহলে এবার tan phi is equal to দেখো f2 by f1 হয়ে যাচ্ছে। সেইখান থেকে আমি বেসিক্যালি বলতে পারছি যে phi with f1 or BA, ঠিক আছে। তাই এখানে তার সঙ্গে আমরা phi অ্যাঙ্গেলটা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো, এখানে f1 f2 এর ভ্যালু তোমাদের কাছে নোন। তো অঙ্কটাকে আমি কমপ্লিট করলাম না, প্রসেসটাকে জাস্ট বলে দিয়েছি, জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি, তোমরা এটা করবে এন্ড সলিউশন তোমরা বলবার চেষ্টা করবে। ইন কেস যদি এনি ডাউট হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, খুব ইজি, পারবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে টু চার্জেস 2 × 10⁻⁶ কুলম্ব মানে 2 মাইক্রোকুলম্ব, এটাকে 2 মাইক্রোকুলম্ব লেখা যেতে পারতো, মাইক্রো মানে 10⁻⁶। ওকে, 1 × 10⁻⁶ কুলম্ব are placed at a separation of 10 centimeter, separation of 10 centimeter, where should the third charge be placed which such that it experience no net force due to these charges। তো এই কোশ্চেনটাকে আগে ভালো করে একটু বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা থেকে অনেক কিছু জিনিস শিখতে পারা যাবে, ঠিক আছে। তো একটুখানি ভালো করে বুঝবো আমরা। দুটো চার্জ এখানে ফার্স্ট যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে দুটো চার্জ আছে, এই দুটো চার্জ হচ্ছে দুটোই সেম চার্জ, পজিটিভ চার্জ নিয়েছে। তো একটা চার্জ মনে করো Q1 আর একটা চার্জ যেটা আছে সেই চার্জটাকে আমি ধরে নিচ্ছি Q2। ওকে, দুটো চার্জ আছে। এবারে এই দুটো চার্জের মধ্যে যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা হচ্ছে r। ওকে, এটা আমি ধরে নিলাম। এবার এই Q1 আর Q2 এর মাঝে এরকম কোনো একটা পয়েন্ট আছে, ঠিক আছে, যে পয়েন্টে নেট ফোর্সটা 0 হয়ে যাবে সেই পয়েন্টটাকে আমি ধরে নিলাম a। তাহলে এটা যদি এখান থেকে x ডিসটেন্সে থাকে তাহলে এটা হয়ে যাবে r - x ডিসটেন্সে, এটা যদি x ডিসটেন্সে হয় এটা r - x ডিসটেন্সে থাকবে। তাহলে এখানে a পয়েন্টে নেট ফোর্স আমাকে 0 দেখাতে হবে। তাহলে Q1 থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x। আমি যদি a পয়েন্টে ইউনিট চার্জ কনসিডার করি, এই থার্ড চার্জ, ওকে, থার্ড চার্জটা ইউনিট চার্জ হোক অন্য কোনো চার্জ হোক, তার মানে এই পজিশন অফ দিস পয়েন্ট, মানে এই যে পয়েন্ট, যে পয়েন্টে নেট ফোর্সটা 0 বলছে, এই পজিশনটাকে অ্যাকচুয়ালি নাল পজিশন বলা হয়, ঠিক আছে, নাল পয়েন্টও বলা হয়, এই পজিশনটাকে নাল পয়েন্ট বলা হয়। ওকে, মনে রাখবে। তো এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, সেটা হচ্ছে আমি কি বললাম, এটা ইউনিট চার্জ কনসিডার করো বা অন্য কোনো চার্জ কনসিডার করো ম্যাটার করে না। তার মানে ইট ডাজ নট depends on type of third charge, okay, depends on type of third charge এর যে টাইপটা তার উপরে ডিপেন্ড হচ্ছে না। ওকে, তার উপর কোনো রকম কোনো ডিপেন্ডেন্সি থাকছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কনক্লুশন কি, আর একটা কনক্লুশন হচ্ছে এই যে আমি বললাম দুটো চার্জ এখানে সেম চার্জ নিয়েছি, তো সেম চার্জ পজিটিভ দুটোই যদি নেগেটিভ এরকম যদি হতো তাহলে আমরা এই দুটো চার্জের মাঝেই সবসময় এই নিউট্রাল পয়েন্টটা পাবো বা নাল পয়েন্টটা পাবো। আদারওয়াইজ আমরা দুটো সাইডে পাবো। কেন? কারণ দুটো চার্জ যদি সেম হয় তখন এই মাঝে কোনো একটা পয়েন্টে উপর অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশনটা দুটো অপোজিট ডিরেকশনে যাবে। আদারওয়াইজ দুটো চার্জ অপোজিট হলে দুটো ডিরেকশন, দুটোর মাঝে যে কোনো পয়েন্টে ফোর্সের ডিরেকশন অপোজিট টু ইচ আদার হবে। কেন? কারণ যদি এইটা প্লাস হয় আর এটা মাইনাস হয়, মনে করো এটা প্লাস Q1
আর এখানে যে চার্জটা আছে সেটা -q1, সরি -q2, তাহলে এখানে যে মাঝে কোনো একটা পয়েন্টে এই যে ফোর্সটা আছে এ রিপালসিভ ফোর্স হবে এই ডিরেকশনে, ঠিক আছে। আর সিমিলারলি এই -q2 এর জন্য একটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে সেম ডিরেকশনে, তাহলে সেম ডিরেকশনে ফোর্সটা হয়ে গেল। তাহলে কিন্তু দুটোই যদি সেম চার্জ হয় তাহলে একটার জন্য রিপালসিভ, দুটোর জন্য এখানে রিপালসিভ, তো দুটো রিপালশনের জন্য দুটোই অপোজিট ডিরেকশনে ফোর্স হবে। দ্যাটস ওয়াই আমরা যদি অপোজিট চার্জ নিই তাহলে এদের মাঝখানে নাল পয়েন্ট পাওয়া যাবে, আর না হলে দুই সাইডে নাল পয়েন্ট পাওয়া যাবে। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? থার্ড চার্জের উপর ডিপেন্ড করছে না, ইট ডিপেন্ডস অন টু চার্জ at টু টার্মিনাল। ওকে, কিরকম ভাবে ডিপেন্ড করছে সেটাও বললাম তোমাদেরকে। এবার দেখো এটাকে একটু গ্রাফিক্যালি যদি বুঝবার চেষ্টা করি, অঙ্কটা তো সলভ করেই দেবো, অঙ্ক সলভের সাথে সাথে অঙ্কটাকে একটু ফিলও করতে হবে। শুধু ফিজিক্সের অঙ্ক সলভ করে দিলাম নিউমেরিক্যালের মতো, মানে জাস্ট ফর্মুলা ইউজ করে করে ওরকম ভাবে হয় না। যদি ডিটেলসে জিনিসটাকে বোঝার চেষ্টা করো তবে তোমরা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন সলভ করতে পারবে, আদারওয়াইজ হবে না জিনিসটা। ওকে, সো টাইম লাগবে কিন্তু কোশ্চেনটাকে একটু ডিটেলসে বুঝবার চেষ্টা করতে হবে। দেখো এখানে Q1 আর এখানে Q2 দুটো ফোর্স আছে, দুটো চার্জ আছে, এগুলোকে মুছে দিই। দুটো চার্জ আছে। এবার যদি আমি এদের জন্য ফোর্সের গ্রাফ ড্র করি, ঠিক আছে, এইদিকে আমি ডিস্টেন্সকে নিয়ে নিচ্ছি আর এই জায়গাগুলোতে ফোর্স নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে দেখো এইখানে একটা ইউনিট চার্জ আছে, সেই ইউনিট চার্জের জন্য ফোর্স হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যত আমি ডিস্টেন্সটাকে বেড়ে যাবো, মানে এইখানে Q1টা আছে, এটা হচ্ছে Q1 এর পজিশন, এই অরিজিনটা, ঠিক আছে, এটা অন্য কালার, মিনিট। এইখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, তো Q1 এর পজিশনে এইখান থেকে যত ডিস্টেন্স যাব তত Q1 এর জন্য ফোর্সটা কমতে থাকবে, বাট Q2 এর জন্য ফোর্সটা বাড়তে থাকবে। ওকে, এখানে দুটো চার্জই সেম টাইপের আছে, তাহলে এর কাছে কোন একটা ডিস্টেন্স, এইখানে এই ডিস্টেন্সটাতে কার জন্য ফোর্সটা বেশি? Q1 এর জন্য ফোর্স বেশি, Q2 এর জন্য ফোর্স কম। তাহলে নেট ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? নেট ফোর্সের ডিরেকশনটা এই ডিরেকশনে হবে, কারণ Q1 ওকে বেশি জোরে ঠেলবে, Q2 যত জোরে ঠেলবে, তার জন্য নেট ফোর্সের ডিরেকশনটা পজিটিভ এক্স এর ডিরেকশনেই হবে। তাহলে ফোর্সের ডিরেকশন পজিটিভ এক্স ডিরেকশনে হলো, তাহলে ফোর্সটা এরকম ভাবে কমতে থাকবে। দেখো আমরা পজিটিভ ডিরেকশনে আছি, এরকম ভাবে কমতে কমতে একটা টাইম আসবে কি হবে, যখন গিয়ে পড়ে জিরো হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে সেই পয়েন্ট যখন গিয়ে পড়ে নেট ফোর্সটা জিরো হয়ে গেল। এরপরে কি হবে? এরপরে ফোর্সটা যত আমরা এইদিকে এগোতে থাকবো তত ফোর্সটা বাড়তে থাকবে, কিন্তু Q2 এর জন্য বাড়তে থাকবে, এবং Q2 কোন দিকে ঠেলবে ওকে? Q2 এইদিকে ঠেলবে, কারণ যত এইদিকে সরতে থাকবে তত Q2 একে বেশি ফোর্স দেবে, তাই আস্তে আস্তে ফোর্সটা এরকম বাড়তে থাকবে, বাট নেগেটিভ ইয়েতে পাবো। কেন নেগেটিভ এটা পাচ্ছি? তার কারণ এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে পুরো ইয়েটা আসছে, মানে ফোর্সটা নেগেটিভ ডিরেকশনটা আসছে। আমি এই ডিরেকশনটা পজিটিভ ধরে কাজ করছি, এটাকে পজিটিভ ডিরেকশন ধরে কাজ করছি। ওকে, সেই তাহলে এটা এরকম হয়ে গেল। এবার যদি আমি Q2 এর ওই পাশে চলে যাই, Q2 এর এই পাশে যখন চলে আসবো তখন এই দুটো এই ডিরেকশনেই ফোর্স দেবে, কারণ দুজনেই ওকে রিপেল করবে, তখন আবার পজিটিভ চলে আসবে এবং যে ফোর্সটা হবে ফোর্সটা এরকম ভাবে হবে, ফোর্স ভ্যারিয়েশনটা এরকম ভাবে হতে থাকবে, কারণ ফোর্সটাও পজিটিভ, ডিস্টেন্সটাও আমরা পজিটিভ। ওকে, এই ডিরেকশনে কি হবে? এই ডিরেকশনে যখন আসবে তখন ডিস্টেন্স যেটা আছে, ডিস্টেন্স আমি এই ডিরেকশনে চলে যাচ্ছি, নেগেটিভ ডিরেকশনে চলে যাচ্ছি, আর যে ফোর্সটা আসছে ফোর্সটাও নেগেটিভ আসছে, কারণ আমি এই সাইডটাকে নেগেটিভ ধরে কাজ করছি, ঠিক আছে। তাহলে আমি নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছি আর ফোর্সটাও নেগেটিভ দিকে যাচ্ছে, তাই জন্য যে গ্রাফটা নেবো সেই গ্রাফটা এরকম টাইপের আসবে। তাহলে দেখো দুটো চার্জ যদি সিমিলার হয় তাহলে এদের যে ভ্যারিয়েশন, মানে নেট ফোর্সের যে ভ্যারিয়েশনের গ্রাফটা, সেই ভ্যারিয়েশন গ্রাফটা এরকম হবে, এবং তার যে এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে নাল পয়েন্টকে, ঠিক আছে। আমাদেরকে এই পয়েন্টটাকে ক্যালকুলেট করে বার করতে হবে। এবার যদি Q1 আর Q2 দুটো এখানে সেম চার্জ, দুটো এখানে অপোজিট চার্জ হতো, তাহলে আমরা কি দেখতে পেতাম? দুটো এখানে অপোজিট চার্জ হলে মাঝে এই যে পয়েন্টটা এসছে, যে পয়েন্টটা এখানে জিরো রিপ্রেজেন্ট করছে, মানে এই যে এই পয়েন্টটা এইখানে দেখাচ্ছে, এই পয়েন্টটা এরকম থাকতো না, এটা কি রকম হয়ে যেত? এটা এরকম হয়ে যেত। আমি অন্য কালার দিয়ে দেখাই, দুটো এখানে অপোজিট ইয়েতে হতো, তাহলে এটা এরকম ডটেড এরকম ভাবে আসতো।
ঠিক আছে, এরকম আসতো। এতে এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে আমরা জিরোটা পেতাম না, মাঝে জিরোটা থাকতো না, দুই সাইডে জিরোটা থাকতো। ওই একটা আমি Q2 এর এই পাশে থাকতো আর এটা Q1 এর এই পাশে থাকতো। তো সেটা আমি যাচ্ছি না এই কন্ডিশনে। তোমাদের এই হোয়াইট কালারের যে গ্রাফটা দেখিয়েছি এটা হচ্ছে এই কোশ্চেনের জন্য করসপন্ডিং গ্রাফ। যাই হোক, এবার আমরা কোশ্চেনটা যে সলিউশনটা চেয়েছি সেটা বার করার চেষ্টা করি। দেখো আমরা যে দুটো ফোর্স আমাকে বলে দিয়েছে, সেটা নেট ফোর্সটাকে জিরো করে দিতে হবে। তাহলে Q1 কতটা ফোর্স দেবে, k Q1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস k Q2 ডিভাইডেড বাই r মাইনাস x তার হোল স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমাদেরকে সলভ করতে হবে x এর ভ্যালু। ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, Q1 বাই Q2 এটা ইজ ইকুয়াল টু আমরা এটা লিখে দিতে পারবো যে x ডিভাইডেড বাই r মাইনাস x তার হোল স্কয়ার লিখতে পারি। এটাকে যদি আমি উল্টিয়ে দিই এরকম Q2 বাই Q1 করে দিই, তাহলে এটা হয়ে যাবে r মাইনাস x ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার, এরকম ভাবে জিনিসটাকে লিখতে পারি। এখান থেকে আমরা নেক্সট স্টেপে আমরা এটা করতে পারবো যে Q2 বাই Q1 এটার রুট প্লাস মাইনাস নিতে পারি। শুধু প্লাসটা যদি আমরা নিয়ে কাজ করি তাহলে আমাদের এরকম হয়ে যাবে জিনিসটা r মাইনাস x মাইনাস 1, ইন্ডিভিজুয়াল ডিভিশন করে দিলাম। এইখান থেকে তোমরা ইজিলি x এর ভ্যালু বার করে নিতে পারবে, এখান থেকে ইজিলি x এর ভ্যালু বার করে নিতে পারবে। এই কোশ্চেনটাতে Q1 Q2 এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, আর r এর ভ্যালুও দেওয়া আছে সেপারেটেড বাই 10 সেন্টিমিটার ডিসটেন্স। ওকে, তো Q1 Q2 r এর ভ্যালু সবই দেওয়া আছে, ওখান থেকে x এর ভ্যালু তোমরা ইজিলি বার করে নিতে পারবে এবং নিজেরা সেটা সলভ করবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই নিউমেরিক্যালটার মধ্যে অ্যাকচুয়ালি কত কিছু কনসেপ্ট লুকিয়ে ছিল। ওকে, সো নিউমেরিক্যাল সলভ ইজ নট অনলি এম, নিউমেরিক্যালের মধ্যে কি কি কনসেপ্ট আছে সেটাকেও ভালো করে বুঝতে হবে। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারে থাকো ডেফিনেটলি একটা লাইক দেবে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন আবার এখানে আসছে যে টু আইডেন্টিক্যাল পিচ বল, ওকে, each carrying a charge q are suspended from common point by two string of equal length L. Find the mass of each ball if the angle between two strings is 2 theta in equilibrium. খুব সুন্দর একটা কোশ্চেন। জিনিসটা এখানেও অনেক কটা কনসেপ্ট একসাথে আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখি কি কি কনসেপ্ট তোমাদেরকে এখানে দেওয়া যায় এই কোশ্চেনটা থেকে। কারণ দেখো নিউমেরিক্যাল অনেক রকমের হয়, একটা চ্যাপ্টার থেকে অসংখ্য নিউমেরিক্যাল করা সম্ভব, কিন্তু আমাদেরকে আমি যদি মোটামুটি 10-15 খানা নিউমেরিক্যালও করি অ্যান্ড সেই 10-15 খানা নিউমেরিক্যালের মধ্যে কি কি কনসেপ্ট লুকিয়ে ছিল সেগুলোকে যদি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি তাহলে সেটা অসংখ্য নিউমেরিক্যাল করার সঙ্গে সমান। ওকে, তো সেরকম ভাবেই আমরা নিউমেরিক্যালগুলো করবো যে হ্যাঁ অসংখ্য সলভ করছি, হ্যাঁ প্রত্যেকটা কেস কি আমি মাথায় রাখবো এরকম ভাবে নয় ব্যাপারটা, কিন্তু নিউমেরিক্যালের ভেতরের কনসেপ্ট, ইনার কনসেপ্টটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, তার জন্য সময় দিতে হবে। ওকে, সো দুটো চার্জ আমরা এখানে ধরে নিচ্ছি, যেটাতে কিউ অ্যামাউন্টের চার্জ আছে আর এটা তো কিউ অ্যামাউন্টের চার্জ আছে, এল ডিসটেন্স দেওয়া আছে, মাঝে অ্যাঙ্গেলটা 2 থিটা, তার মানে আমি ধরে নিতে পারি যে এই অ্যাঙ্গেলটাও থিটা আর এই অ্যাঙ্গেলটাও থিটা। ওকে, তো এখানে দুটো চার্জ যাবে, যে কোনো একটার উপরে ফোর্স দেখবো, ঠিক আছে, যে কোনো একটার উপরে ফোর্স আমরা দেখবো। তো যখনই এরকম অবলিক কন্ডিশনে কোনো ফোর্স দিয়ে কাজ করে তাহলে এই বরাবর তো টেনশন কাজ করছে, টেনশনটা অবলিক কন্ডিশন আছে, তো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে টেনশনকে আগে কম্পোনেন্টে ব্রেক করে নেবো, যে এর মধ্যে টেনশন এই ডিরেকশনে একটা থাকবে, সেটা হচ্ছে টি কস থিটা, এখানে যেটা আছে সেটা হচ্ছে টি কস থিটা, আর এই ডিরেকশনে থাকবে যেটা সেটা হচ্ছে টি সাইন থিটা। ওকে, আর এই কিউ চার্জটা একে এই ডিরেকশনে কুলম্ব ফোর্স দেবে, সেটা হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই এখানকার যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের স্কোয়ার। আমি এই ডিস্টেন্সটা এখন নিচ্ছি না, আপাতত এই ডিস্টেন্সটা আমি নিচ্ছি, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, মানে এই টোটাল ডিস্টেন্সটা এইখান থেকে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে এক্স, তাই এক্স এর স্কোয়ার ধরছি, ঠিক আছে। আর এইখানে এই ডিরেকশনে এমজি কাজ করছে। তাহলে ভালো করে যদি এই বডি ডায়াগ্রামটা দেখো তাহলে দেখো টি কস থিটার সঙ্গে অপোজিট ডিরেকশনে কে আছে, এমজি আছে, টি সাইন থিটার সঙ্গে অপোজিট ডিরেকশনে কে রয়েছে, কুলম্ব ফোর্স আছে। তাহলে আমরা এরকম ভাবে বলতেই পারি যে টি সাইন থিটা এটা ইজ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর টি কস থিটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এমজি,
p cos theta is equal to mg। তাহলে এবার ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করে দাও, তুমি কি পেয়ে যাবো tan theta is equal to k q স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু mg। ঠিক আছে, এবার এইখান থেকে কোশ্চেনটা অনেক রকমের হতে পারে। ঠিক আছে, এই এতটা পর্যন্ত করে নেওয়া মানে তোমরা এই রিলেটেড যে কোনো টাইপের প্রবলেম সলভ করতে পারো। এইখান থেকে কোশ্চেনটা তোমাদেরকে এরকমও দিতে পারতো যে m মাস ইজ গিভেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমাদেরকে করতে বললো ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দিস টু চার্জ টু প্লাস কিউ চার্জেস। ওকে, মানে x টাকে ডিটারমাইন করতে বললো। ঠিক আছে, এরকম ফরম্যাটেও কোশ্চেনটা দিতে পারতো। এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেখানে মাস বার করতে দিয়েছে এবং খুব ইজিলি জিনিসটা সলভ হয়ে যাবে। মাস যদি এখান থেকে আমরা বার করতে চাই, এখানে যে কোশ্চেনটা দিয়েছে, তাহলে মাস ইজ ইকুয়াল টু কি আসবে, k ইন্টু কিউ স্কোয়ার, এটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু জি ইন্টু ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটার ভ্যালু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ট্যান থিটার ভ্যালু আমরা কি করে বার করব, দেখো এখানে যে ডিসটেন্সটা আছে, এখানে যে ডিসটেন্সটা রয়েছে সেটা হচ্ছে থিটা। ওকে, তো আমি যদি এটাকে সার্কেলের মতো ধরি, মানে অ্যাঙ্গেলটা খুব স্মল যদি ধরি, তাহলে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু তোমরা আর্ক বাই রেডিয়াস পাবে। আর এখানে রেডিয়াসটা কি, রেডিয়াসটা হচ্ছে এখানে স্ট্রিংয়ের লেন্থ। মানে আমরা এরকম ভাবে বলতে পারি যে 2 থিটা ইজ ইকুয়াল টু আর্ক মানে হয়ে যাচ্ছে এখানে x মানে ডিসটেন্সটা, এটা ডিভাইডেড বাই l, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস। এটা কখন হবে, যখন when থিটা ইজ ভেরি স্মল, এটা খুব স্মল হলে তবেই আমরা এই জিনিসটাকে বলতে পারবো। ঠিক আছে, তা না হলে তো এই জায়গাটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, আর্ক এক্সটাকে বলা যাবে না। তো এক্সটাকে যদি আমি আর্ক হিসেবে কনসিডার করতে চাই, আমাকে এটাকে একটা ধরে নিতে হবে যে এটা থিটার ভ্যালুটা খুব স্মল। থিটার ভ্যালু যদি খুব স্মল হয়, তাহলে এক্স এর ভ্যালু আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাবো 2 থিটা ইনটু l। এক্স এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাবো 2 থিটা ইনটু l। আর tan থিটা ইজ ইকুয়াল টু, থিটা যদি স্মল হয় তাহলে যে tan থিটা ইজ ইকুয়াল টু থিটা হয় when থিটা ভেরি স্মল। ওকে, থিটা ভেরি স্মল হলে tan থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়। তাহলে এখান থেকে আমরা tan থিটার জায়গাতেও থিটা পুট করে দিতে পারবো, x এর ভ্যালুটা আমরা এখান থেকে পুট করে দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে ইজিলি মাস কত হবে সেটা বার করে নিতে পারবো। ঠিক আছে, এবার কোশ্চেনটার আমি যে আরো দুটো ফরম্যাট বলেছিলাম যে হ্যাঁ কোশ্চেনটার এখান থেকে আরো দুটো ফরম্যাট হতে পারতো, সেটার জন্য আমরা কি করতাম, যে x টাকে বার করতে বলতো এখান থেকে। এটা এখানে কিন্তু আমাদের এই কোশ্চেনটা সলিউশনটা শেষ। আমি এই কোশ্চেনটাকে আরো কিরকম ভাবে দেওয়া যেতে পারে সেটা তোমাদেরকে এখন বলবার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে যদি আমি x ডিসটেন্সটা বার করব, তাহলে tan থিটার জায়গায় আমি কি পুট করব, tan থিটা ইজ ইকুয়াল টু থিটা তো পেয়ে গেছি, তাহলে এটার জায়গায় x/2l পুট করতে পারতাম। এবার আমি সেখান থেকে আমি পেতাম k কিউ স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইনটু mg। তাহলে এখান থেকে চলে আসবে কি x কিউবের ভ্যালু চলে আসবে, তাহলে আসবে k কিউ স্কয়ার, এখানে 2l টাকে উপরে সাইড চেঞ্জ করে দাও আর এখানে নিচে mg থেকে যাবে। তাহলে এখানে x এর ভ্যালুটা আমার হয়ে যাবে k কিউ স্কয়ার ইনটু 2l ডিভাইডেড বাই mg হোল টু দি পাওয়ার 1/3, হোল টু দি পাওয়ার 1/3। এইটা হয়ে যাবে x এর ভ্যালু, এইটা হয়ে যাবে আমাদের x এর ভ্যালু। ওকে, যদি আমাকে x ডিটারমাইন করতে বলতো, মাস ডিটারমাইন করতে বলতো না। ঠিক আছে, এখান থেকে কোশ্চেনটার আরেকটা ফরম্যাট করা যেতে পারে। আরেকটা ফরম্যাট কি করা যেতে পারে, যদি তোমাদেরকে এটা বলতো যে এই যে কিউ চার্জ যেটা আছে, ইফ কিউ ইজ এ ফাংশন অফ টাইম। ওকে, কিউ চার্জটা আস্তে আস্তে ডিকে করছে। ওকে, কিউ চার্জটা আস্তে আস্তে ডিকে করছে, কিউ ইজ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি, এরকম ভাবে ডিকে করছে। দেন ফাইন্ড ভেলোসিটি, বা বলতে পারতো যে ফাইন্ড ভেলোসিটি অফ দিস টু বল, পিচ বল। ভেলোসিটি মানে কি, dx dt বার করতে হবে। ভেলোসিটি মানে dx dt বার করতে হবে। তার জন্য কি করব, এই যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, এই এক্সপ্রেশনটা dx dt করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব ভেলোসিটি। এই সাইডে আমি ইজিলি আমি dq dt টা পুট করে দিতে পারবো, এখান থেকে dq dt পেয়ে যাবো। এই জায়গাটা থেকে dq dt চলে আসবে, dx dt যদি করি এই ইকুয়েশনটার বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, ইজিলি আমরা ভেলোসিটি আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এখানে একটা কোশ্চেনের মধ্যে অসংখ্য কোশ্চেনের মধ্যে লুকিয়ে ছিল এবং সেটাকে আমরা যতটা পারলাম ডিসকভার করবার চেষ্টা করলাম। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হয়েছে।
এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো কুলম্বস ল নিয়ে আমরা বেশ কিছু প্রবলেমস করলাম। এর মধ্যে সবথেকে আগে যে প্রবলেমটা করেছিলাম, মানে এই যে দুটো ফোর্স যেখানে অ্যাক্ট করলো, এই প্রবলেম এটাকে বলা হয় সুপারপজিশন থিওরাম, ঠিক আছে? যেখানে দুটো ফোর্সের আমরা অ্যালজেব্রিক সাম আমরা নিলাম। ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইউ নো, দ্যাটস ওয়াই আমরা তাদের অ্যালজেব্রিক সাম নিলাম। অ্যালজেব্রিক সাম নিয়ে নেট ফোর্সটাকে ক্যালকুলেট করলাম। তো এটা তোমরা মনে রাখবে, এটা অ্যাকচুয়ালি সুপারপজিশন থিওরাম। ওকে, এবার এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে আসবো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি। ওকে, তোমাদের প্রথমেই আমি ইলেকট্রিক পারমিটিভিটির কথা বলেছিলাম। তো ইলেকট্রিক পারমিটিভিটির যে ব্যাপারটা ছিল, সে আমাদের কুলম্ব ফোর্সের আছে, সেই এক্সপ্রেশনের মধ্যেই ইলেকট্রিক পারমিটিভিটি জিনিসটা ছিল। 1/4 পাই এপসা নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এইখানে এপসা নট জিনিসটা, এটা ছিল কি এয়ার মিডিয়ামের ইলেকট্রিক পারমিটিভিটি। ওকে, আমরা যদি অন্য কোনো মিডিয়ামে চলে যাই, এটা তো আমরা এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেসের ক্ষেত্রে এই জিনিসটা পাবো। মিডিয়াম, ঠিক আছে, অন্য কোনো মিডিয়ামের জন্য যেটাকে আমরা F কনসিডার করছি, FM কনসিডার করছি, ঠিক আছে, সেটার জন্য 1/4 পাই এপসা ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার আমরা বলতে পারি, ঠিক আছে? এরকম জিনিসটাকে আমরা বলতে পারি। এবার এই যে দুটো ফোর্স আমরা পেলাম, এদের যদি আমি রেশিও বার করি, মানে বেসিক্যালি আমি এফ এয়ার ডিভাইডেড বাই FM মানে মিডিয়ামের ফোর্স যদি করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এপসা ডিভাইডেড বাই এপসা নট, ঠিক আছে? তাহলে আমরা যেটা হয়ে যাবে এপসা ডিভাইডেড বাই এপসা নট, মানে এয়ার মিডিয়ামের ফোর্সটা। ওকে, এয়ার মিডিয়ামের ফোর্সটাকে যদি আমরা এখানে ক্যালকুলেট করি, এয়ার মিডিয়াম এবং কোনো মিডিয়ামের ফোর্সের মধ্যে যে রেশিওটা আছে, সেই রেশিওটা আমরা এখান থেকে খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তো সেই রেশিও থেকে আমরা কি পাচ্ছি? এপসা ডিভাইডেড বাই এপসা নট। তো এই এপসা ডিভাইডেড বাই এপসা নট, এখান থেকে আমরা কি বলতে পারি যে ফোর্স বিটুইন, মানে এখান থেকে আমরা একটা কনসেপ্ট আসবে, এপসা ডিভাইডেড বাই এপসা নট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এপসা আর। এপসা ডিভাইডেড বাই এপসা নট মানে হচ্ছে এপসা আর। এই এপসা আর এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। এবার এই যে পুরো ম্যাথমেটিক্যাল রিলেশন, এই ম্যাথমেটিক্যাল রিলেশন থেকে আমরা এটা কনক্লুড করতে পারি যে এফ এয়ার মানে এয়ার মিডিয়ামের ফোর্স ইজ অলওয়েজ গ্রেটার দেন কোনো একটা মিডিয়ামের ফোর্স, মানে কোনো একটা চার্জের মধ্যে, দুটো চার্জের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স অলওয়েজ ইন এয়ার মিডিয়াম। এয়ার মিডিয়ামেই সবসময় ম্যাক্সিমাম ফোর্সটা কাজে লাগে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন এখান থেকে হতে পারে যে প্রুভ দ্যাট, মানে তোমাদের বোর্ড এক্সামে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হতে পারে যে প্রুভ দ্যাট যে ফোর্স বিটুইন টু চার্জেস ইজ ম্যাক্সিমাম ইন এয়ার মিডিয়াম, মানে বায়ু মাধ্যমেই দুটো আধানের মধ্যে সবথেকে বেশি ফোর্স কাজ করে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা লিখে নাও, কোশ্চেনটা লিখে পরে তার প্রুফটা করবে। এখানে প্রুফটা আমি করে দিলাম, ঠিক আছে? আমি এখানে দেখো আলাদা নোটস এরকম কোনো কিছু বলছি না, জাস্ট জিনিসটাকে বুঝিয়ে যাচ্ছি, অ্যান্ড তার করসপন্ডিং কোশ্চেনও তোমাদেরকে বলছি। তোমাদের কাজ হচ্ছে সেই কোশ্চেনগুলোকে নোট ডাউন করে নেওয়া, অ্যান্ড তার এক্সপ্লানেশন যেটা আমি দিচ্ছি সেটাকে ঠিকঠাক ভাবে সাজিয়ে নেওয়া। ওকে, সো এফ এয়ার গ্রেটার দেন FM, মানে কোনো একটা মিডিয়ামের মধ্যে, মানে এয়ার মিডিয়াম ছাড়া অন্য কোনো মিডিয়ামের কথা যদি বলছি, সেই মিডিয়ামের ফোর্সটা এয়ার মিডিয়ামের থেকে সবসময় কম হবে, বা এয়ার মিডিয়াম দুটো চার্জের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স হবে। তার বেসিক রিজনটা কি? তার বেসিক রিজন হচ্ছে এপসা আর গ্রেটার দেন 1, ঠিক আছে? এবার এই এপসা আর কি? এপসা আর এর যে রিলেশনটা আমরা পেলাম, এপসা আর ইজ ইকুয়াল টু এপসা ডিভাইডেড বাই এপসা নট। এখানে এপসা আরটাকে বলা হচ্ছে রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি, তো এই যে কনসেপ্টটা এলো, এটা কি? এটা হচ্ছে কোনো একটা মাধ্যমের, ওকে, এপসা ডিভাইডেড বাই এপসা নট আছে, মানে এটাকে কি রকম ভাবে বলতে পারি? এটা হয়ে যাচ্ছে এরকম টাইপের যে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ওকে, ইলেকট্রিক পারমিটিভিটি উইথ রেসপেক্ট টু এয়ার মিডিয়াম হচ্ছে রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি। এর কোনো ইউনিট ডাইমেনশন থাকবে না, ওকে, তো কারণ রিলেটিভ কোয়ান্টিটি, তো আর এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে গ্রেটার দেন 1 আগেই পেয়ে গেছি। এবার এর ভ্যালুর সঙ্গে ডিস্টেন্স বিটুইন টু চার্জের খুব সুন্দর একটা রিলেশন থাকবে। সেই রিলেটেডই আমরা একটা নিউমেরিক্যাল এবার করবো, অ্যান্ড সেই নিউমেরিক্যালটা আশা করি তোমাদেরকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে। তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে দুটো চার্জ আছে, ঠিক আছে? দুটো চার্জ কি? একটা Q1 আর একটা Q2, ওকে? এই দুটো চার্জ মিডিয়াম 1 এ ছিল, ঠিক আছে? এদের মধ্যে যে ডিসটেন্সটা ছিল, ডিসটেন্সটা হচ্ছে R1, ঠিক আছে? আর মিডিয়াম 1 এর যে রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি, সেটার ভ্যালু হচ্ছে এপসা 1, ঠিক আছে? আবার
এই দুটো চার্জকে আমি মিডিয়াম 2 তে প্লেস করলাম, Q1 আর এখানে Q2, এদের মধ্যে তখন ডিসটেন্সটা রাখা হলো R2, আর মিডিয়াম 2 এ রাখা হলো তার যে রিলেটিভিটি সেটা হচ্ছে এপসা2। ওকে, এবার বলছে এই দুটো কেসে যদি ফোর্স সেম হয়, ঠিক আছে, এই দুটো কেসেই যদি ফোর্স সেম হয়, দুটোতেই দুটো চার্জ সেম ফোর্স এক্সপেরিয়েন্স করছে, দেন ফাইন্ড দ্য রেশিও অফ R1 বাই R2। ওকে, এটা কোশ্চেন দিয়েছে। তো দুটোতেই সেম ফোর্স এক্সপেরিয়েন্স করছে, তা মিডিয়াম 1 এর জন্য আমি ফোর্সটাকে F1 কনসিডার করছি, সেখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 4 পাই এপসা নট ইনটু এপসা 1, বিকজ তোমরা রিলেশনে অলরেডি পেয়েছো এপসা ডিভাইডেড বাই এপসা নট ইজ ইকুয়াল টু এপসা r। তো এপসা r এর ভ্যালু অ্যাকচুয়ালি এপসা 1 এখানে বলে দিল, তাহলে এপসা ইজ ইকুয়াল টু কি হবে, এপসা 1 ইনটু এপসা নট, এটা ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R1 স্কয়ার, আর F2 ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসা নট ইনটু এপসা 2 এখানে ইনটু Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই R2 স্কয়ার। এবার বলে দিয়েছে F4 সেম, মানে F1 ইজ ইকুয়াল টু F2, F1 ইজ ইকুয়াল টু যদি F2 হয়, মানে ইফ F1 ইজ ইকুয়াল টু F2 হয়, তাহলে আমরা কি পেয়ে যাবো, পাবো R1 এর স্কয়ার ইনটু এপসা 1 ইজ ইকুয়াল টু R2 এর স্কয়ার ইনটু এপসা 2, তার মানে R1 বাই R2, এটা আমরা কি পেয়ে যাবো, R1 বাই R2 ইজ ইকুয়াল টু চলে আসবে রুট ওভার এপসা 2 বাই এপসা 1, রুট ওভার এপসা 2 বাই এপসা 1। এইখান থেকে খুব সুন্দর সুন্দর নিউমেরিক্যাল আসে, যে হয়তো বলে দিল ফোর্স সেম এক্সপেরিয়েন্স করছে, ডিসটেন্সের রেশিও বলে দিল, এন্ড তারপরে বললো ফাইন্ড দ্য রেশিও অফ রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি। এখান থেকে সেই রিলেটেড কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো এই ফর্মুলা বেসড কোশ্চেন তোমাদের আসতে পারে, আর তোমাদেরকে কনসেপ্টটাকে আমি এখানে ক্লিয়ার করে দিলাম যে হ্যাঁ কনসেপ্টটা কোন বেসিসে আসবে। ওকে, রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটির কনসেপ্ট। এরপরে যে কনসেপ্টটাতে আসবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? তো এখানে জিনিসটা একটু ভালো করে বোঝা যাবে। আজকে আমরা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের ইন্ট্রোডাকশনটা জিনিসটা বলে রাখবো, তারপর নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে ডিসকাস করবো। তো ব্যাপারটা হয়ে গেল এরকম টাইপের, যে মনে করো এখানে প্লাস কিউ কোনো একটা চার্জ আছে, ঠিক আছে, এই প্লাস কিউ চার্জের কাছে অন্য একটা স্মল কিউ চার্জ এলো, ঠিক আছে, এই স্মল কিউ চার্জ এই প্লাস কিউ চার্জের জন্য ফোর্স এক্সপেরিয়েন্স করবে, কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, F is equal to K capital Q into small q divided by R square, এতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। এবার যদি আমি বলি যে এখানে প্লাস কিউ চার্জের জায়গায় যদি একটা ইউনিট চার্জ থাকতো, তাহলে কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ইউনিট চার্জ কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, F divided by Q। এই ইউনিট চার্জ যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার এটাকে আর একটু ডিটেইলসে বুঝবো। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে একটা টার্ম রয়েছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে কোনো একটা চার্জের চারপাশে একটা রিজিয়ন, ওকে, মনে করো এটা একটা চার্জ, এই চার্জের চারপাশে একটা রিজিয়ন, যে রিজিয়নে অন্য চার্জ এলে ফোর্স এক্সপেরিয়েন্স করবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, মনে করো যে তোমার তুমি যে পাড়াতে থাকো, ওকে, যে জায়গাতে থাকো, ওকে, সেই জায়গার একটা রিজিয়ন থাকবে, যে জায়গাতে এলে তোমার নাম করলেই তোমাকে সবাই চিনবে, ঠিক আছে, মানে তোমার নামটা সবাই বলে দিল, হ্যাঁ একে চেনো, হ্যাঁ চিনি। তাহলে এবার ওই যে রিজিয়নটা, যে রিজিয়নে এলে তোমার নাম করলে তোমাকে সবাই চিনতে পারছে, মানে বলে দিতে পারবে যে হ্যাঁ ওর বাড়ি এইদিকে যেতে হবে, এইভাবে যেতে হবে। তো সেই যে জায়গাটা, ওই জায়গাটা তোমার ফিল্ড বলতে পারো, সেরকম টাইপের, মানে যে জায়গাতে এই চার্জের ইনফ্লুয়েন্সটা কাজ করছে, ওখানে ইনফ্লুয়েন্সটা কাজ করছে, সেই জায়গাটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন, a region around a charge, okay, a region around a charge where any other charge experience electrostatic force due to this charge is called electric field, okay। So electric field এর definition তাহলে কি? electric field হচ্ছে region around a charge, ঠিক আছে,
যে চার্জের একটা চার্জের চারপাশে একটা রিজিয়ন, যে রিজিয়নে অন্য কোনো চার্জ দিলে ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ঠিক আছে, সেই রিজিয়নটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর সেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটিটা কত, সেই ইন্টেন্সিটি হচ্ছে ইউনিট চার্জের জন্য যে ফোর্সটা এক্সপেরিয়েন্স করবে সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি, সেটাকে E ইজ ইকুয়াল টু F বাই কিউ লিখবো। তবে এখানেও একটা প্রবলেম আছে, এটাকে এরকম ভাবে লেখা হয় না, এখানে লেখা হয় E ভেক্টর। ভেক্টর যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ইজ এ ভেক্টর, আর এখানে একটা জিনিস ইউজ করা হয় লিমিট স্মল কিউ টেন্ডস টু 0। এবার তোমাদেরকে আমি একটা কোশ্চেন ভাবতে দিয়ে যাচ্ছি, যেটা আমি নেক্সট ভিডিওতে এসে পরে ক্লিয়ার করব। সেটা হচ্ছে আমি এই যে স্মল কিউ টেন্ডস টু 0 নিলাম, এই স্মল কিউ টেন্ডস টু 0 কোয়ান্টাইজেশন অফ চার্জকে একটুখানি মানে দেখে মনে হচ্ছে ভাইব্রেট করছে, ভায়োলেট করছে। অ্যান্ড এটা কি সত্য ভায়োলেট করবে কি, সেটাই হচ্ছে কোশ্চেন। বেসিক্যালি তোমরা জানো যে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই হয়, কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই হয়। তো এন ইন্টু ই টেন্স টু 0 যদি আমি করি, তাহলে এন টেন্স টু 0 হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট পসিবল। ওকে, নট পসিবল, হুইচ ইজ নট পসিবল, ওকে, ডিউ টু কোয়ান্টাইজেশন অফ চার্জ। কারণ এন তো ইন্টিজার, ইন্টিজার টেন্স টু 0 কি করে হবে। ওকে, সো এটা কি কোয়ান্টাইজেশন অফ চার্জকে মেনে চলছে না, এই ডেফিনেশনে কিউ টেন্স টু 0 কি লেখা উচিত নয়, এটাই তোমাদের কাছে আমার কোশ্চেন। একটুখানি বই পড়বে, বই পড়ে এর এক্সপ্লানেশন পেয়েও যেতে পারো। এক্সপ্লানেশন যদি ক্লিয়ার হয় তো খুব ভালো, অ্যান্ড ক্লিয়ার না হলেও আমি নেক্সট ভিডিওতে এটা ডিসকাস করবোই, অ্যান্ড সাথে ডিসকাস করবো ইলেকট্রিক ফিল্ড রিলেটেড আরও কিছু টার্ম এবং ইলেকট্রিক ফোর্স লাইন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিয়ে যাও আর শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, থ্যাংক ইউ।